রাশিয়ার সঙ্গে রেলস 2 চুক্তির পরিপ্রেক্ষিতে কতটা শক্তিশালী হলো ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ডিফেন্স? রাশিয়া ভারতের মিলিটারি পার্টনারশিপ ডিল কতটা ভয়ঙ্কর হতে চলেছে ঢাকা এবং ইসলামাবাদের জন্য? রাশিয়ান নেভি, রাশিয়ার আর্মি কেন ইন্দো বাংলাদেশ এবং ইন্দো পাকিস্তান সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছে? ঢাকায় ফের শীর্ষ পাক গোয়েন্দাকর্তার রহস্যজনক মৃত্যুর আসল কারণ কি? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। আমরা টিভিতে, সিনেমায় বিভিন্ন অংশে প্রায় শুনে থাকি যে জঙ্গল কা কানুন, অর্থাৎ জঙ্গল রাজ, অর্থাৎ ল অফ জঙ্গল। এবং এটা বললে যেটা প্রাথমিকভাবে মনে হবে যে একটা ললেসনেস, যেখানে আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই। এবং যদি জঙ্গলের দিকে তাকাই তাহলে আমরা দেখব সেখানে শক্তিশালী পশু তারা তাদের নিজস্ব আইন সেখানে বানিয়ে নেয় এবং সেই আইনে ল অফ জঙ্গলে পুরো জঙ্গলটা পরিচালিত করার বা পরিচালনা করার চেষ্টা তারা করে। এবং এটাও ছবি বা এটাও ফ্যাক্ট যে সেই জঙ্গলেই অপেক্ষাকৃত যারা দুর্বল প্রাণী তারা সেই জঙ্গলের সেই কালা কানুনের সঙ্গে লড়াই করে, জঙ্গল রাজের সঙ্গে লড়াই করে টিকে থাকে বছরের পর বছর ধরে। জানেন তো যে সম্প্রতি নাকি আমেরিকার বিভিন্ন সংস্থা তারা মাটি শুঁকে বুঝতে পেরেছে যে ভেনেজুয়েলার মাটির নিচে প্রচুর খনিজ তেল আছে। হ্যাঁ, এটা তো সত্যি। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমেরিকা, কানাডা, এমনকি ইরানের মাটির নিচে যে পরিমাণ খনিজ তেল আছে সেটার থেকেও অনেক বেশি পরিমাণ খনিজ তেল এই মুহূর্তে রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে। এবং একটা ইস্যু তো লাগবে, কারণ ভেনেজুয়েলাকে যদি হাতের মধ্যে না নেওয়া যায় তাহলে এই তেলটা তো আমেরিকা পাবে না। ফলে একটা ইস্যুকে সামনে রেখে এই মুহূর্তে আমেরিকার যে ফোর্ট্রেস সিভিজি রুজভেল্ট এবং রোনাল্ড রেগান তারা প্রস্তুতি নিচ্ছে, তারা হাত পাকাচ্ছে এবং তারা ক্যারিবিয়ান সি থেকে খুব দ্রুত ভেনেজুয়েলা পৌঁছে সেখানে আক্রমণ শানাবে যে কোনো মুহূর্তে, সেই ছবিটা পরিষ্কার হবে। এবং একই সঙ্গে আমেরিকার B-2B বম্বার এবং তাদের F-35 যে ফাইটার জেট তারাও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ভেনেজুয়েলার মাটিতে। তারা এয়ার স্ট্রাইক করবে। ইতিমধ্যে ওই সমস্ত অংশে নো ফ্লাই জোন করার নির্দেশও বিভিন্ন অংশ থেকে আমেরিকার তরফে বলে দেওয়া হয়েছে। কিন্তু একটা ছবি, সেই ছবিটা হলো ভেনেজুয়েলাও তাদের হয়তো শক্তি অনেক কম, তারা পিছিয়ে নেই, তারাও পেছনের চেষ্টা করছে না, তারা বুক চিতে লড়াইয়ের চেষ্টা করছে সেই জায়গা থেকে। কারণ ইতিমধ্যে ভেনেজুয়েলার হাতে রাশিয়ার প্রচুর পরিমাণে অস্ত্র তা এসে গেছে, অর্থাৎ রাশিয়ার ফাইটার জেট সুখোই MKI-2 তাও ভেনেজুয়েলার হাতে আছে। ভেনেজুয়েলার এই সমরসজ্জাকে সমর্থন করেছে ব্রাজিল, পেরু বা চিলির মতো যেগুলো লাতিন আমেরিকার দেশ আছে তারা। অর্থাৎ এই যুদ্ধটা আমেরিকার সঙ্গে লাতিন আমেরিকার হতে চলেছে কি, সেই প্রশ্ন করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই জঙ্গল রাজ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন আফগানিস্তানে আমেরিকার একটা নোখ দাঁত হয়তো দ্রুত দেখা যাবে, কারণ আমেরিকা তালিবানের কাছে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, ফতোয়া জারি করেছে, তাদের বাগরাম এয়ারবেস চাই। এবং একটা ইস্যু, যে ইস্যুর কথা বলছিলাম, সেই ইস্যু হিসেবে তারা সামনে নিয়ে এসছে শিখণ্ডীর মতো করে রহমতুল্লাহ লাকানওয়ালকে। হ্যাঁ, আফগান নাগরিক ঠিকই, CIA ট্রেন করেছে, এটাও সবাই জেনেছেন। এছাড়াও অনেক ব্যাপার আছে। এই রহমতুল্লাহ লাকানওয়াল কে, অর্থাৎ তাকে কীভাবে নিয়ে আসলো আমেরিকা? যখন আফগানিস্তানের মাটিতে সেখানে তালিবান প্রবেশ করছে তখন US এয়ারফোর্স গ্লোব মাস্টারে চাপিয়ে এই রহমতুল্লাহকে সরাসরি আমেরিকায় নিয়ে আসে এবং তাকে যাবতীয় যে নাগরিক পরিষেবার ব্যবস্থাও CIA-র তরফেই করা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে। এবার আমেরিকা এই আফগান নাগরিক এই ইস্যুতে তারা বোমাবর্ষণ করতে চাইছে, এয়ার স্ট্রাইক করতে চাইছে আফগানিস্তানের ওপরে। কোথায় কোথায় করতে চাইছে? কাবুল, কান্দাহার, গাজনি এবং মাজারের শরীফ সহ বিভিন্ন শহরে তারা এই এয়ার স্ট্রাইকের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে। এক্ষেত্রে বাগরাম আমেরিকার কেন চাই? বাগরামটা একটু বুঝে নেওয়ার প্রয়োজন। বাগরাম শুধু একটা এয়ার বেস নয়, বাগরাম একটা বড় শহরও। এবং এই বড় শহরটা অনেকটা বোঝানোর জন্য বলছি আপনাদেরকে যে কাবুল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, অর্থাৎ কাবুলের আউটস্কার্টে, কিন্তু কাবুল সংলগ্ন, যেমন আমাদের কলকাতা সংলগ্ন কল্যাণী শহর। এবং কল্যাণীর যে শেপ, তার যে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টসগুলো আছে, বাগরামের সাদৃশ্য অনেকটাই তেমন বলে বিশেষজ্ঞরা মনে করেন। এটা শুনতে একটু অন্যরকম লাগলো, এটা ফ্যাক্ট। যদিও বাগরামের সাইজ বা বাগরামের যে আয়তন তা কল্যাণীর তুলনায় অনেক বড়, এবং বাগরাম এয়ারবেসেরও সাইজ অনেক বড় আমাদের কলকাতা এয়ারপোর্ট বা এয়ারবেসের তুলনায়, বা এখানকার যে রানওয়েজ আছে। ফলে বাগরাম এয়ারবেসকে কেন চাইছে আমেরিকা? কারণ বাগরাম থেকে পাক অকুপাইড কাশ্মীর তার দূরত্ব মাত্র 50 থেকে 60 কিলোমিটার। একই সঙ্গে বাগরামের থেকে তাজিকিস্তান, অর্থাৎ তাজিকিস্তানের পরেই রাশিয়া চলে আসছে, এর দূরত্ব মাত্র 60 থেকে 70 কিলোমিটার। এবং চীনের উইঘুর যে প্রভিন্স রয়েছে তার দূরত্ব একদম কাছে।
খুব বেশি দূর নয়। এবং বাগরামে আমেরিকা চাইছে একটাই কারণে, যে আমেরিকা ইতিমধ্যে পাকিস্তানকে একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়েছে, তা হলো আইসিসকে আবার জাগিয়ে তোলা, এবং আইসিস খারাসান পার্টকে পাকিস্তান আবার জাগিয়ে তোলার কাজ শুরু করেছে। বাগরামে আমেরিকা চলে আসতে পারলে বাগরাম থেকেই এই আইএসকেপিকে তারা উইঘুর অর্থাৎ চীনে পাঠিয়ে দেবে। একই সঙ্গে তারা তাজিকিস্তান হয়ে রাশিয়া প্রবেশ করাবে, রাশিয়াকে ডিস্টার্ব করতে, এবং পিওকে কার্যত ভারতের অংশ বলেই, অবিচ্ছেদ্য অংশ বলে আমরা মনে করি। পিওকে থেকে ভারতকে ডিস্টার্ব করার জন্য নানা রকম ফোন দিপিকির প্রত্যেকদিন আমেরিকা তৈরি করবে, ফলে আমেরিকার বাগরাম চাই। এবং বাগরামকে হাতে নেওয়ার জন্য আমেরিকা যে প্ল্যানিং করছে এয়ার স্ট্রাইকের, সেটা হবে পাকিস্তানের মাটি থেকে, কারণ সংলগ্ন আর কোনো দেশ নেই আমেরিকার মিত্র যেখান থেকে আফগানিস্তানের ওপর এই এয়ার স্ট্রাইক চালানো যায়। ফলে পাকিস্তানের জেকাবাবাদ থেকে শুরু করে বিভিন্ন এয়ারবেসকে ব্যবহার করেই আমেরিকা এই এয়ার স্ট্রাইক চালাবে আফগানিস্তানের ওপর, এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। ফলে আমেরিকা নতুন করে এয়ার স্ট্রাইক চালালে আফগানিস্তান থেকে তালিবানের বিদায় হয়তো নিশ্চিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ল্যাটিন আমেরিকা জুড়ে, এশিয়া জুড়ে, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আমেরিকা যখন এই জঙ্গল রাজ কায়েম করতে চাইছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, ঠিক সেই সময় ভারতে পা রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আচ্ছা বলুন তো, রাশিয়ার সঙ্গে ভারতের এই যে খুব গাঢ় বন্ধুত্ব, সেই বন্ধুত্বের আসল রসায়নটা কী কারণে রাশিয়ার সঙ্গে ভারতের এই এত বন্ধুত্ব? অনেকে বলবেন ডিফেন্স ডিল বা এই মিলিটারি যে অ্যালায়েন্স তৈরি করা হচ্ছে সেগুলো। অনেকে বলবেন যে না, আমরা রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনি বলে। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি বা ইন্টেলিজেন্স কমিউনিটি এই দুটোর কোনোটাকে খুব একটা গুরুত্ব দেয় না, তারা অন্য কথা বলছে। তারা মনে করেন রাশিয়ার যে বৈদেশিক দর্শন, তার মধ্যে লুকিয়ে রয়েছে ভারত সম্পর্কে এই প্রীতি, ভারতের সম্পর্কে এই ভালোবাসা। কারণটা হচ্ছে যে 1991 সালে যখন রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সিআইএর চালে, এবং মধ্য এশিয়া জুড়ে, সেন্ট্রাল এশিয়া জুড়ে রাশিয়ার একের পর এক প্রদেশ সেগুলো বিচ্ছিন্ন হচ্ছে, রাশিয়া ছোট হয়ে আসছে, তখন আমেরিকা এবং তার সহযোগী যে দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের বা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো, তারা প্রায় রাশিয়াকে হেনস্থা করত, রাশিয়াকে নিয়ে মজা করত, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে রাশিয়াকে ছোট করে দেখানোর চেষ্টা চলত। পরবর্তী সময় যখন ভ্লাদিমির পুতিন, তিনি নিজেও একজন দুধে গোয়েন্দা ছিলেন, তিনি ক্ষমতা নিলেন, রাশিয়ার সম্পূর্ণ ভরকেন্দ্রে আসলেন, সেই সময় ভ্লাদিমির পুতিন গোয়েন্দা সংস্থা কেজিবি, অর্থাৎ রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে কেজিবিকে এটি নির্দেশ দিলেন যে ইন্টারন্যাশনাল সেক্টরে বা বড় বড় রাষ্ট্রগুলো রাশিয়া সম্পর্কে কি মতামত পোষণ করে। তাতে যে কনফিডেন্সিয়াল রিপোর্ট কেজিবি পেশ করেছিলেন সেই সময় ভ্লাদিমির পুতিনের কাছে, তার কিছু অংশ পরে জানা যায়, এবং সেই তথ্য থেকে যে বিষয়টি উঠে আসছে তা হলো যে আমেরিকা এবং আমেরিকার সহযোগী দেশগুলো রাশিয়াকে নিয়ে মজা করেছে, রাশিয়াকে হেনস্থা করার চেষ্টা করেছে। এই তথ্য কেজিবির গোয়েন্দারা পেশ করেছিলেন ভ্লাদিমির পুতিনের কাছে। তবে ওই রিপোর্টের একটি পার্ট জানা যাচ্ছে যেখানে ভীষণ কনফিডেন্সিয়াল, যেখানে বলা হয়েছিল যে ভারত পৃথিবীর একমাত্র রাষ্ট্র ছিল সেই সময় যে রাশিয়ার সঙ্গে ছিল, রাশিয়ার পাশে ছিল, রাশিয়াকে বন্ধু হিসাবে সব ধরনের সাহায্য করার চেষ্টা ভারত সর্বতভাবে করে গেছে, এবং আন্তর্জাতিক মঞ্চ রাশিয়াকে উন্নত দেখানোর চেষ্টা ভারত করেছে। এবং এরপরে দেখা যায় যে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার সঙ্গে ভারতের সেই সম্পর্ক আরও গাঢ় হয়েছে, এবং 2025-এ এসে সেই সম্পর্ক হিমালয়ের মতো সুউচ্চ এবং সুদৃঢ় হয়েছে বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে বিশ্ব নেতা বা যারা রাষ্ট্রনায়ক হন, তাদের বডি ল্যাঙ্গুয়েজকে ফলো করে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টেলিজেন্স কমিউনিটি বা ভারতের তরফে আমাদের এক্সটার্নাল যে এজেন্সি রয়েছে তাদের দুধে গোয়েন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন তাবর রাষ্ট্রনায়কের বা বিশ্ব নেতার বডি ল্যাঙ্গুয়েজকে ফলো করে। এটাই ডিপ্লোম্যাসি বা এটাই ডিপ্লোম্যাটিক প্রসেস, এবং সেখান থেকে ফলো করে দেখা গেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি তার যে বিআরএস অর্থাৎ তার যে বিহেভিয়ারাল রেসপন্স স্ক্যানিং অর্থাৎ তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বেশ কয়েকটা ফারাক দেখা গেছে। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি খুব ক্লোজলি ফলো করেছে, অবজার্ভ করেছে। যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আমেরিকার সঙ্গে কথা বলেন বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ থাকে স্টিফ, ভীষণ কঠিন একটা মনোভাব তার মধ্যে থাকে। যখন পুতিন তিনি চীনের সঙ্গে কথাবার্তা বলেন, তখন তিনি ভীষণভাবে কশাস থাকেন, অর্থাৎ সতর্কভাবে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই সতর্কতার রিফ্লেকশন চলে আসে। কিন্তু যখন ভ্লাদিমির পুতিন ভারতের সঙ্গে কথা বলেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেফ স্টেট পশ্চারিং দেখা যায়, অর্থাৎ একটা অনেকটাই নিশ্চিত মনোভাব তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফুটে ওঠে। এর কারণ হলো, যেটা ব্যাখ্যা আসছে বিভিন্ন অংশ থেকে, যে ভ্লাদিমির পুতিন মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট মনে করেন যে ভারত এমন একটি রাষ্ট্র রাশিয়ার জন্য যার থেকে কোনো বিপদ কোনোদিন আসতে পারে না, অত্যন্ত নির্ভরশীল রাষ্ট্র, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়।
এবার যে প্রশ্ন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের যে এই কথোপকথন বা এই যে সামগ্রিক যে কূটনৈতিক বিষয়গুলো সামনে আসছে, তার ফলে যে অবধারিত প্রশ্ন যে ভারত কতটা উপকৃত হলো বা ভারতের ক্ষেত্রে সামরিক দক্ষতা কতটা বাড়লো বা আমাদের ডিফেন্স বা আমাদের আর্মি কতটা স্ট্রেংথ পেলো এবং কত বেশি আমাদের ডিফেন্স আমাদের সামরিক শক্তি সমৃদ্ধ হলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই প্রশ্নের জায়গা থেকে একটা বিষয় উঠে আসছে, রাশিয়ার সঙ্গে ভারতের যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট হয়েছে অর্থাৎ ভেলজ, এই ভেলজ চুক্তির পরিপ্রেক্ষিতে আমেরিকা নাকি বেশ ঘাবড়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প নাকি ঘামতেও শুরু করেছেন। কেন বলুন তো? ভ্লাদিমির পুতিন যখন এলেন তখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেলজ ফেজ 2 অর্থাৎ ভেলজ 2 চুক্তিটি সম্পাদিত হলো এবং এই চুক্তিটির আমেরিকা রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কি আছে চুক্তিতে বলুন তো? এই চুক্তি অনুসারে এখন থেকে রাশিয়ার আর্মি, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি বা রাশিয়ান নেভি তারা শুধুমাত্র মহড়া করবে না, তারা একসঙ্গে ট্রেনিং করবে। অর্থাৎ একটা ভারতের সঙ্গে রাশিয়ার একটা মিলিটারি পার্টনারশিপ ডিল হয়েছে, একটা মারাত্মক বিষয়। এবং এই মিলিটারি পার্টনারশিপ ডিলের পরিপ্রেক্ষিতে এখন থেকে যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো এয়ারবেস, ডিফেন্স বেস রাশিয়া ব্যবহার করতে পারবে, আমরাও একই সঙ্গে রাশিয়ার যে কোনো এয়ারবেস এবং ডিফেন্স বেসকে ব্যবহার করতে পারবো কোনো পেপার ওয়ার্কস ছাড়া। ধরুন বুঝিয়ে বলার জন্য বলছি, রাশিয়ার উদ্ভূত পরিস্থিতির জন্য প্রয়োজন যে বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডে তারা এয়ার সার্ভেলেন্স চালাবে। কি করবে? রাশিয়ার ফাইটার জেট সরাসরি চলে আসবে ভারতে, যে কোনো এয়ারবেসকে, কাছাকাছি এয়ারবেসকে, সেটা বেঙ্গলের যে কোনো এয়ারবেসে তারা ব্যবহার করতে পারে, করে তারা সেন্ট মার্টিনে তার সার্ভেলেন্স করলেন বা যেটা করে আবার আমাদের এয়ারবেসে ফিরে আসলেন। অর্থাৎ রাশিয়া এবং ভারতের চুক্তি অনুসারে এখন থেকে রাশিয়ান নেভি, রাশিয়ান আর্মি ইন্দো বাংলাদেশ অথবা ইন্দো পাকিস্তান বর্ডারে সহজেই অবস্থান করতে পারবে। 1971 সাল নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ স্বাধীনতার পর্ব। 1971 সালে রাশিয়ার সঙ্গে ভারতের যে চুক্তিটা ছিল সেটা আবার নতুন করে সামনে আসছে। কারণ এখন থেকে যদি ভারতবর্ষের উপর কোনো আক্রমণ ঘটে, কোনো জঙ্গিয়ানা হয়, সেটা রাশিয়া মনে করবে যে তার উপর আক্রমণ। অন্যদিকে রাশিয়ার উপর যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো বোমাবর্ষণ করে, এয়ার স্ট্রাইক করে, ভারতও মনে করবে যে তার উপর আক্রমণ। ভেলজ ফেজ 2-তে এই অংশটাও সম্পাদিত হয়েছে, এই চুক্তিটাও সামনে আসছে। এবং তার পাশাপাশি শক্তিশালী সামরিক চুক্তিতে ভারতের লাভ কতটা? অনেকটাই। কারণ ভারত রাশিয়ার সমস্ত এয়ারবেস এবং ডিফেন্স বেস সেন্ট্রাল এশিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে। আমরা সেন্ট্রাল এশিয়ার আগে ধরে নিই, সেন্ট্রাল এশিয়া তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া সহ রাশিয়ার যে 7 থেকে 8টি এয়ারবেস এবং ডিফেন্স বেস আছে, সেগুলোয় এখন থেকে ভারতের ফাইটার জেট যখন তখন প্রবেশ করতে পারবে, যে কোনো সময় রিফয়েলিং করতে পারবে বা সেখানে অবস্থান করতে পারবে। যারা দুবাহু তুলে রাখছিলেন যে তাজিকিস্তান থেকে ভারত তার ফাইটার জেটকে উইথড্র করেছে, এখন কি বলবেন? কারণ তাজিকিস্তানে আবার তো আমরা অবস্থান করব, যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাশিয়া সেই পথটা তৈরি করে দিচ্ছে। এবং তার পাশাপাশি এখানে থেমে না থেকে যে মুহূর্তে সেন্ট্রাল এশিয়ার প্রত্যেকটি অংশে আমাদের ফাইটার জেট, আমাদের আর্মি অবস্থান করবে, আমাদের এয়ারফোর্সের গেরুর কমান্ডোরা অবস্থান করবে, সেটা এশিয়া এবং ইউরোপের প্রবেশদ্বার হতে পারে, সেন্ট্রাল এশিয়া হতে পারে। এই দুটো ছবি তুরস্ক এবং তার দোসর পাকিস্তানের জন্য ভীষণ বিপজ্জনক। যে প্রশ্নটা উঠছে যে রাশিয়ার সঙ্গে ভারতের এই ডিফেন্স ডিল ভারতকে কতটা সমৃদ্ধ করবে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব সংক্ষেপে বললো, আগে আপনাদের 71-এর অবস্থাটা বুঝতে হবে। 71-এর সময় আজকের যে ভেলজ যে চুক্তিটা রাশিয়া এবং ভারত করলো, 71-এর সময় অর্থাৎ 1971 সালে ঠিক একই রকম চুক্তি সেই সময় ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পাদিত হয়েছিল। এবং সেই চুক্তির বলেই যখন ইউকে এবং ইউএসএ তারা যৌথভাবে আমাদের বিরুদ্ধে তারা সিবিজি পাঠিয়েছিল, তা রুখে দিয়েছিল রাশিয়া। এবং ঠিক একই রকম চুক্তি এবার হচ্ছে বা হয়েছে। এবং সেই চুক্তির ফলে দুই দেশ অর্থাৎ রাশিয়া এবং ভারতবর্ষ একে অপরের দেশে 3000 পর্যন্ত সৈন্য রাখতে পারবে, অর্থাৎ 3000 জন পর্যন্ত সৈন্য সমাবেশ একে অপরের দেশে রাখতে পারবে। দ্বিতীয়ত, ভারত যেমন রাশিয়া এবং রাশিয়া ভারতের ক্ষেত্রে 10টি করে ফাইটার জেট এবং 5টি করে যুদ্ধজাহাজ একে অপরের দেশে রাখতে পারবে। এর পাশাপাশি এই যে যুদ্ধজাহাজ বা ফাইটার জেটগুলো থাকবে, তারা একে অপরের দেশের যে এয়ারবেস, ডিফেন্স বেস এবং একই সঙ্গে নাভাল বেস এবং তার পাশাপাশি সেখানকার যে রিফুয়েলিং স্টেশন রয়েছে, মেনটেন্যান্স স্টেশনস যেগুলো আছে, সেগুলোকেও সমানভাবে ব্যবহার করতে পারবে। আগামী 5 বছর পর্যন্ত চুক্তি থাকবে। এবছরের ফেব্রুয়ারি মাসেই এই চুক্তিটি হয়েছিল। শেষ পর্যন্ত রাশিয়ার পার্লামেন্ট ডুমা এই চুক্তিতে সবুজ সংকেত দেওয়ার পরই বিষয়টি একেবারে চূড়ান্ত হলো। ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হলো, তার অনেকগুলো দিক আছে। আমাদের সঙ্গে যেমন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে উঠেছে রাশিয়ার মিলিটারি সেক্টরে, তেমনি আমরা প্রচুর পরিমাণে এমন অস্ত্র হাতে পেতে চলেছি যা এই জিওপলিটিক্যাল এরিয়াতে যে কোনো দেশকে যে কোনো মুহূর্তে ঘুম পাড়িয়ে দিতে একদম সক্ষম। কারণ আমরা আগেই বলেছি যে S-400 এর নতুন একটা ব্র্যান্ড
বা নতুন একটা ব্যাচ আমরা হাতে পাচ্ছি, এবং তার পাশাপাশি SU-57কে আমরা হাতে পাবো সেটা মোটামুটি নিশ্চিত। এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের হাতে আসতে চলেছে অত্যাধুনিক S-400 থেকে আরও বেশি শক্তিশালী, ধারে ভারে এগিয়ে S-500। একদম ঠিক শুনছেন। এবং রাজবরণ সংস্থার সঙ্গে আমাদের চুক্তি সম্পাদিত হয়েছে। আমরা আপাতত 5টি S-500 হাতে পাবো, এবং এই 5টি S-500কে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই সহ 5টি বিগ সিটিতে আমরা ইতিমধ্যে ইনস্টল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এবং এই S-500 যেখানেই বসানো হবে, সেই যে মহানগর এবং তার আশেপাশের একটা বড় অংশকে একটা মিসাইল শিল্ড সেখানে তৈরি করা হবে। অর্থাৎ পৃথিবীর কোনো মিসাইল সেখানে অ্যাটাক করতে পারবে না, এমনটাই দাবি করা হয় রাশিয়ার পক্ষ থেকে। কি আছে বলুন তো S-500-এর মধ্যে? সারা বিশ্ব ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ আমেরিকা সবাই একে ভয় করে। প্রথমত S-500 হচ্ছে এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম, এমন একটি মিসাইল অপারেটিং সিস্টেম যার সম্পর্কে বলা হয় যে অনুকূল পরিস্থিতিতে এটা মহাকাশে থাকা শত্রু দেশের স্যাটেলাইটকেও হিট করতে পারে বলা হয়। এবং এটা এতটাই শক্তিশালী যে পৃথিবীতে এমন কোনো স্টেলদি ফাইটার জেট অর্থাৎ F-35 সহ যে কোনো ফাইটার জেটকে এটি ট্র্যাক করতে পারে এবং এটি শটডাউন করতে পারে। এবং এমন কোনো হাইপারসনিক মিসাইল নেই যেটিকে S-500 ট্র্যাক করতে পারে না। এবং S-500-এর রেঞ্জ হচ্ছে 700 কিলোমিটার, এবং 500 কিলোমিটার মধ্যে আসলে সেটি খুব সহজেই হিট করতে পারে। তাহলে এই চুক্তির ফলে এই সফরের পরিপ্রেক্ষিতে কী ছবি দাঁড়াচ্ছে? যে সেন্ট্রাল এশিয়াতে দুটি গ্লোবাল সুপার পাওয়ার ভারত এবং রাশিয়ার সদম্ভ এবং সরাসরি উপস্থিত আমরা দেখতে পাবো, যা তুরস্কের ঘুম কেড়ে নিয়েছে, পাকিস্তানকে কার্যত নাওয়া খাওয়া ভুলিয়ে ছেড়েছে। এবং এর পাশাপাশি আরও একটা ছবি আছে, সেটা হলো বাংলাদেশ। হাসিনার জামানায় রাশিয়ার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল বাংলাদেশের। রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া বড় বিনিয়োগ করেছিল। আজকে মোহাম্মদ ইউনূসের জামানায় সেসব অতীত। এবং বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট বা কূটনৈতিক মহলের যে কথাবার্তা কান পাতলে শোনা যায়, এবং রাশিয়া এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপর বেশ চটে আছে, যে কারণে রাশিয়া দ্রুত দক্ষিণ পূর্ব এশিয়ায় বা ভারতের পূর্ব প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছে। কারণ এই অংশে বাংলাদেশ পাকিস্তানকে এবং আমেরিকাকে হাত ধরে নিয়ে এসছে। রাশিয়া পৌঁছানোর চেষ্টা করছে দ্রুত, এবং তার যে পথ হলো ভারতবর্ষ। এবং যে ছবিটা উঠে আসছে তা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখবেন ভারত কখনো চিকেন স্নেক সংলগ্ন অংশে নো ফ্লাই জোন করে দিচ্ছে, কখনো ভারত বঙ্গোপসাগরে নোটাম জারি করছে, এবং খুব দ্রুত পরপর নোটাম ভারত জারি করছে। এটা খুব একটা অন্যরকম বার্তার জন্ম দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও। এবং তথ্য বলছে K-4 বা K-5 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতবর্ষ করবে। এবং এর উৎক্ষেপণ হওয়ার পর মোটামুটিভাবে পাকিস্তানের সামগ্রিক যে ভূখণ্ড তো চলেই আসছে, এমনকি চীনের একটা বড় পার্টও চলে আসবে। ছবিটা পরিষ্কার যে কোনো বাড়াবাড়ি নয়। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর চোরাগোপ্তা বাড়াবাড়ি করছে। কারণ ইতিমধ্যে লালমনিরহাট যে এয়ারবেস রয়েছে সেখানে বাংলাদেশ SY-400 এটা ছোটো বা মাঝারি মাপের চীনা মিসাইল সিস্টেম সেটাকে ইনস্টল করেছে। আমাদের নজর এড়ায়নি, আমাদের গোয়েন্দাদের নজর আছে আপনাদের দিকে। সেই কারণে আপনাদের বলে রাখি যে আমাদের শিলিগুড়িতে S-400 ইনস্টল করা আছে, অ্যাক্টিভ রয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছিলেন সুদর্শন চক্র, সেই চক্রে যে কোনো সময় ছিন্ন ভিন্ন হতে পারে আপনাদের লালমনিরহাট যদি আপনারা বেয়াদবি করেন, বাড়াবাড়ি করেন, ভারতের ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেট করার চেষ্টা করেন। এবং বাংলাদেশ শিক্ষা নেয়নি, যে কারণে বাংলাদেশকে প্রত্যেক দিন মৃত্যুর মিছিল দেখতে হচ্ছে। পাকিস্তানি অফিসার, পাকিস্তানি ISI গোয়েন্দা কর্তার সেই মৃত্যুর মিছিল এই মুহূর্তে বাংলাদেশে চলছে। এবং ঢাকার গুলশানে কি হয়েছে? ঢাকার গুলশানে আবার নতুন করে একজন পাক নাগরিকের মৃত্যু হয়েছে। এই নিয়ে 21তম গুরুত্বপূর্ণ পাক নাগরিকের মৃত্যু হলো ঢাকার গুলশান চত্বরের অভিজাত হোটেলে। কোনো সিকিউরিটি নিয়ে বিশ্বাস করুন, ঢাকার সবথেকে নিরাপদ স্থানটিও একদম সিকিউর নয়। আপনারা যতই গোপনে খেলার চেষ্টা করুন না কেন, যে কোনো 5 তারা 7 তারা হোটেলে গোয়েন্দাদের নজরে সব কিছুই থাকছে। এবার প্রশ্ন উঠবে যে ঢাকার ওই 5 তারা হোটেলে যে 21তম পাক নাগরিকের রহস্যজনক মৃত্যু হলো, তিনি কে? বাংলাদেশ পুলিশ বা ঢাকার পুলিশের তরফে যে তথ্য সামনে আসছে, এই পাক নাগরিক হলেন আহমেদ খান। কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট তো অন্য কথা বলছে। বলা হচ্ছে যে আহমেদ খান আদপে হলেন একজন ISI অর্থাৎ পাক গোয়েন্দা সংস্থার অত্যন্ত উচ্চপদস্থ অফিসার, মেজর জেনারেল র্যাঙ্কের অফিসার। এবং তিনি বাংলাদেশে এসেছিলেন একটি কভার্ট অপারেশন করার জন্যই। তাকে সেই কনসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছিল, এবং তার উপর দায়িত্ব ছিল চিকেন স্নেক সংলগ্ন অংশে তথ্য সংগ্রহ করা, সেখানে অশান্তি তৈরি করা। মেডিকেল সার্টিফিকেটে বলা হচ্ছে যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু এটা রহস্যজনক মৃত্যু বলেই অধিকাংশ ব্যক্তি মনে করছেন। পরপর মৃত্যু হচ্ছে তো ঢাকার বুকে। এবং
যে বিষয়টা চলে আসছে যে আহমদ খানের যে ডেড বডি তার দ্রুত পাকিস্তান নিয়ে চলে গেছে সে দেশে, কোনো রকম ডকুমেন্টস ছাড়াই এই গোটা ডিলিংসটা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে। অর্থাৎ যে আহমদ খান আইএসআইয়ের উচ্চপদস্থ কর্তা তিনি ভারতবর্ষে অশান্তি পাকানোর জন্য এসেছিলেন, তাকে কেউ বা কারা চির শান্তির দেশে পাঠিয়ে দিয়েছে। এই অংশে এসে আপনাদের অজানা বিষয়ের কথা বলবো যেগুলো অঙ্ক মিলবে না। যেমন লাহোর করাচির রাস্তায় আননোন গানম্যানরা ঘুরে বেড়ায়, যাদের অপারেশনের জন্য সেখানকার সেনাকর্তা থেকে শুরু করে জঙ্গি গোষ্ঠীরা পালিয়ে পালিয়ে বেড়ায়। কারাই আননোন গানম্যান, কেউ তার উত্তর দিতে পারে না। এবং যেভাবে ইসলামাবাদ পাকিস্তান তারা আমেরিকার কাছে নালিশ জানিয়েছে যে তালিবানের হাতে অনেকটা ঘুরপথে ইসরায়েলের তৈরি বিধ্বংসী কামিকাজ ড্রোন কেউ বা কারা তুলে দিচ্ছে, এবং সেই কামিকাজ ড্রোন দিয়ে তালিবান একের পর এক আক্রমণ সারাচ্ছে পাকিস্তানের সেনাদের উপর, পাকিস্তানের বিভিন্ন সেনার আউটপোস্টের ওপর। মোহাম্মদ ইউনুস তিনি বুঝতে পেরেছেন যে লাহোর করাচির মতো একই ধরনের বা একই ঢঙের একই স্টাইলের অপারেশন শুরু হচ্ছে ঢাকায়। না হলে 21 জন পাক সেনাকর্তা এবং আইএসআই আধিকারিকের অপমৃত্যু ঢাকার বুকে ঘটতো না, তাও আবার খুব সিকিউরড এরিয়াতে এগুলো ঘটছে। ফলে ইতিমধ্যেই মোহাম্মদ ইউনুসের রাইট হ্যান্ড খলিলুর রহমান, অর্থাৎ বাংলাদেশে এনএসএ খলিলুর রহমান, তাকে খুব দ্রুত পাঠিয়ে দেওয়া হয়েছে কায়রোতে, এবং সেখানে তিনি কোনো এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিবিদের হাতে পায়ে ধরেছেন বলেই আমরা বিভিন্ন অংশ থেকে জানতে পারছি, বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। অর্থাৎ কোনোভাবে একটা নিরস্ত করার চেষ্টা কি, কোনোভাবে একটা সমঝোতা আসার চেষ্টা কি? দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার, সেটা অনেকেই মনে করেন যে বাংলাদেশ যদি তার মাটিকে তুরস্কের জন্য, আমেরিকার জন্য, পাকিস্তানের জন্য দিয়ে দেয় এবং তা ব্যবহৃত হয় ভারতের বিরুদ্ধে, তাহলে মোহাম্মদ ইউনুসের যিনি রাইট হ্যান্ড এনএসএ খলিলুর রহমান, তিনি যতই ভারতীয় কূটনীতিবিদের হাত পা ধরুন, সেটা ক্রেমলিনে ধরুন আর কায়রোতেই ধরুন, তাতে লাভ খুব একটা বেশি হবে না। তাই সম্প্রতি আমাদের শীর্ষস্তরের সেনাকর্তারা পাকিস্তানকে অপারেশন সিঁদুরের যে সেকেন্ড ফেজের হুঁশিয়ারি দিয়েছে। আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি বলেছেন যে কোনো মুহূর্তে এটাকে আবার এসকেলেট করা হতে পারে, অপারেশন সিঁদুর যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন শুরু হতে পারে। সেই আশঙ্কা যদি বাংলাদেশ ভারত বিরোধিতা এভাবে করতে থাকে, তাদের ক্ষেত্রেও সত্যি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আবারও গুরুত্বপূর্ণ এবং আরও চাঞ্চল্যকর অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।